আমরা জানি কোনটা খবর। নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও, সঙ্গে রয়েছি আমি শুভেন্দু। শুরু করছি 9টার সংবাদ। নির্ধারিত হয়েছে 2023-24 অর্থবর্ষের বাজেট মূল্য নির্ধারণ করা হয়েছে 27,057 কোটি টাকা। মুখ্যমন্ত্রীর 13টি নতুন প্রকল্পের জন্য মোট 5,300 কোটি টাকা অন্তর্ভুক্ত হয়েছে। বাজেটের অন্তর্ভুক্ত প্রকল্পগুলি বাস্তবায়ন করতে দেরি হলে নির্ধারিত বাজেটের টাকা ফিরে যায় কেন্দ্রের তহবিলে। তাই যথাসময়ে প্রকল্পের কাজ শুরু করার দায়িত্ব থাকে অর্থ দপ্তরের ওপর। বাজেট নির্ধারণের পর আজ দ্বিতীয় বৈঠক হয়। 2023-24 আমরা বাজেটে যে প্রভিশন দেখেছি বিভিন্নভাবে, টোটাল আপনারা জানেন, এর মধ্যে ইতিমধ্যে আপনারা জেনে গেছেন, আপনারা জানেন যে 27,654 কোর্সের বাজেট আমরা দেখেছি বিভিন্ন আইটেম, এবং সেটা শুধু বাজেটে রাখা নয়, বিভিন্ন স্কিম, 13টি মুখ্যমন্ত্রী নবীকরণ আপনার প্রজেক্ট, এছাড়াও এবার যেটা আমরা অন্যান্য বারের থেকে অনেক বেশি ক্যাপিটাল এক্সপেন্ডিচার উপরে 5,300 কোটির উপরে টাকা আমরা প্রভিশন দেখেছি এবার করার জন্য। কিছু প্রজেক্ট ধীর গতিতে চলায় আপাতত স্থগিত রাখা হয়েছে সেই সমস্ত প্রকল্পগুলি। তবে কোনো প্রজেক্টই বাতিল হবে না, এমনটাই জানালেন রাজ্যের অর্থমন্ত্রী। টেট নিয়োগ, রেগার কাজ ও তিপ্রাসা মডেল ভিলেজ সহ একাধিক বিষয় নিয়ে সরব বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা। বুধবার এক সাংবাদিক সম্মেলনে তোপ দাগলেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। সরেজমিনে তাদের দেখা না মিললেও মুখ্যমন্ত্রীকে মাঠে নামার বার্তা অনিমেষ দেববর্মার। বিরোধী রাজনীতি নিয়ে সরগরম রাজ্য। দুদিন আগেই প্রধান বিরোধী দলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিল সিপিএম। প্রত্যুত্তরে বুধবার সকালে সামনে এসেছিল মথা সুপ্রিমোর অডিও বার্তা। একই দিনে সরকারের একাধিক দিক নিয়ে সাংবাদিক সম্মেলনে সমালোচনায় সরব বিরোধী দলনেতা অনিমেষ। টেট নিয়োগ, রেগার কাজ, তিপ্রাসা মডেল ভিলেজ সহ একাধিক বিষয়ে মুখ্যমন্ত্রীর দিকে ছুড়ে দিলেন অভিযোগের তীর। জিজ্ঞেস করে যে কতটা চাকরি দিতে পারে। I have collected from all my sources. রাজ্য সরকার যদি চেষ্টা করে 50,000 চাকরি দিতে পারে, মিনিমাম 50,000 মোর চাকরি ত্রিপুরায় দিতে পারে। 2022 সালের 29 ডিসেম্বর ট্যাট 2 এবং 30 ডিসেম্বর ট্যাট 1 এর পরীক্ষা হয়। And the result of these examinations, এটা 17 তারিখ জুন 2023 এরা ডিক্লেয়ার করেছে। ট্যাট 1 এবং ট্যাট 2 এই পরীক্ষার্থীরা যখন রেজাল্টটা পেয়েছে, কতজন সিলেক্টেড এবং কোয়ালিফাইড করেছে এটার একটা তথ্য আমি দিচ্ছি। ট্যাট 2 165 পরীক্ষার্থীরা they have qualified the exam. অন্যান্য বিরোধী দল প্রধান বিরোধী দলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে লাগাতার। অন্যদিকে তিপ্রাসা অধিকার নিয়ে সরব হলেও মাঠে বিশেষ দেখা মেলে না বিরোধী দলনেতার। এমন অবস্থায় নিজেদের বিরোধী তকমা বাঁচাতেই এহেন প্রতিক্রিয়া, গুঞ্জন রাজনৈতিক মহলের। বিশালগড় রাস্তার মাথা এলাকায় ঘটা ছিনতাইকাণ্ডে গ্রেফতার আরও একজন। চলতি বছরের 10ই সেপ্টেম্বর রাতে বিশালগড়ের রাস্তার মাথা এলাকায় ঘটা ছিনতাইকাণ্ডে মূল অভিযুক্ত 12 জনের মধ্যে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে 11 জনকে। রাস্তার মাথা এলাকায় ছিনতাইয়ের ঘটনায় মঙ্গলবার রাতে গ্রেফতার হয় 11তম অভিযুক্ত। গত 10ই সেপ্টেম্বর এক ব্যক্তি ও তার 2 সঙ্গী মিলে উদয়পুর ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিয়ে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে রাস্তার মাথা বন্ধন ব্যাংকের সামনে বাইকের তেল শেষ হয়ে যায়। সে সময় 2টি গাড়িতে করে মোট 12 জনের একটি ছিনতাইবাজের দল তাদের উপর হামলা করে। 3 জন যুবককে বেধড়ক মারধর করে তাদের কাছ থেকে প্রায় নগদ 5,000 টাকা সহ একটি মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে যায় তারা। পাশাপাশি পুলিশে অভিযোগ করলে ওই 3 যুবককে প্রাণে মারার হুমকি দেয় দুষ্কৃতীরা। যদিও পরবর্তীতে ওই দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হলে একে একে গ্রেফতার হন 10 জন। সেই মামলা চালু রেখে মঙ্গলবার রাতে ওই ঘটনায় 11তম অভিযুক্তকে বিশালগড় 2 নং গেট এলাকায় গ্রেফতার করে বিশালগড় থানার পুলিশ। গ্রেফতার হওয়া যুবককে বুধবার বিশালগড় মহকুমা আদালতে পেশ করা হবে বলে জানিয়েছেন বিশালগড় থানার ওসি তাপস দাস। যে কেস হয়েছিল আমাদের বিশালগড় কেস নাম্বার 93/2023, তো এটাতে যে কালকে আমরা একজন একিউজডকে অ্যারেস্ট করেছি
সেও অনেকদিন যাবৎ পালাতক ছিল। তো কালকে আমরা যথারীতি সিক্রেট সোর্সের মাধ্যমে খবর পাই যে সে 2 নম্বর গেটের বাজার এখানে আছে। তারপর আমরা সিভিল ড্রেসে উঠতেছে বসে থাকি এখানে, এবং যথারীতি আসলে আমরা ওকে ডিটেইন করে থানায় নিয়ে আসি। স্যার কী নামে? ওর নাম হলো প্রসেনজিৎ সরকার, এমনিতে এলআইস রাহুল, বাবার নাম কমলচন্দ্র সরকার। সাত সকালেই সিপিএমকে এক হাত নিলেন তিপ্রামথা প্রধান প্রদ্যোৎ কিশোর। দুদিন আগেই বিরোধী দলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন সিপিএম এর রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। তারই পাল্টা হিসেবে সামাজিক মাধ্যমে একের পর এক ভয়েস মেসেজ ছেড়ে জবাব দিয়ে চলেছেন প্রদ্যোৎ। বুধবার সকালে এক ভয়েস মেসেজে রাজ্য রাজনীতিতে সিপিএম এর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। রাজ্যের উপজাতিদের উন্নয়নে সিপিএম এর 35 বছরের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন প্রদ্যোৎ। मुझे और एक बात कहना है अपने तिपरासा लोगों को और जो फ्रेंड्स जो मीडिया में हैं, जो हमेशा सवाल पूछते हैं। पहला बात, सीपीएम कहता है कि हम ऑपोजिशन का रोल नहीं निभा रहे हैं। मैं सीपीएम को याद दिलाऊं, 2018 से लेके 2023 तक मानिक सरकार लीडर ऑफ द ऑपोजिशन था। असेंबली में कुछ हुआ, आज तिपरामोथा असेंबली को हिलाकर रखा है। नेशनल न्यूज़ है जब असेंबली हुआ कि हमारे एमएलएज लोग ने गवर्नमेंट ऑफ त्रिपुरा को काउंटर किया। मानिक सरकार 2018 से 2023 तक लीडर ऑफ द ऑपोजिशन था, कुछ किया उन्होंने? नहीं। आज कौन है जो गवर्नमेंट के बंगलों में रह रहा है फैसिलिटी लेकर, जबकि वो आज ना एमएलए है ना लीडर ऑफ द ऑपोजिशन है? कौन वो फैसिलिटी उठा रहा है? दूसरे बात मैं अपने तिपरासा और मीडिया को बोलना चाहता हूँ। धनपुर इलेक्शन, बक्सनगर इलेक्शन, सीपीएम कहता है कि ऑपोजिशन का रोल। हमसे बात किया था कैंडिडेट के अनाउंसमेंट के पहले, कांग्रेस से बात किया था कैंडिडेट के अनाउंसमेंट के पहले। ना किसी से बोलकर, ना किसी से सलाह लेकर आपने खुद अनाउंस किया, तभी भी हम चुप बैठे। हमने वोट नहीं डिवाइड होने के लिए कैंडिडेट नहीं दिया। आपने हमसे बात किया जब आपने कैंडिडेट विड्रॉ किया डर के। आपको हमेशा एक्सक्यूज चाहिए अपना हार को जस्टिफाई करने के लिए। आज केरला में राहुल गांधी के खिलाफ कौन लड़ रहा है? आज पश्चिम बंगाल में ममता बनर्जी के खिलाफ कौन लड़ रहा है? और आप कहते हैं ऑपोजिशन यूनिटी। आप स्वार्थी हैं। आपने तिपरासा को गरीब रखा, आपने हमें कुछ नहीं दिया। मैं फिर से दोबारा रिपीट करना चाहता हूँ, नॉर्थ ईस्ट में अगर कोई भी जनजाति गरीब है तो वो तिपरासा है, और वो इसलिए है क्योंकि सीपीएम ने हमारे ऊपर राज किया 35 साल। आज अगर कोई भी कम्युनिटी का आदमी को नौकरी नहीं मिला है क्योंकि सीपीएम ने उनको नौकरी नहीं दिया, क्योंकि उन्होंने सीपीएम को वोट नहीं किया। तिपरासा हो, बंगाली हो, मणिपुरी हो, कितने लोगों को आपने नौकरी नहीं दिया क्योंकि आप उनके पार्टी के काडर नहीं थे। आज त्रिपुरा को गरीब रखने में आपका बड़ा हाथ है, और आज आप हमको प्रवचन देंगे कि क्या सही है क्या गलत है। ना आपसे मुझे आपका ओपिनियन चाहिए, ना आपसे मुझे परमिशन चाहिए अपने लोगों के लिए फाइट करने के लिए, अपने लोगों का अधिकार को वापस लेने के लिए। आपको अगर कुछ करना है तो अपना माइंड मेकअप कीजिए कि आपका असली दुश्मन कौन है। केरला में कौन है, पश्चिम बंगाल में कौन है, त्रिपुरा में कौन है? क्योंकि मुझे लगता है कहीं ना कहीं आपका अंडरस्टैंडिंग है रूलिंग गवर्नमेंट के साथ। दिस इज बुबागरा speaking from his heart to the people of Tripura and his Tiprasa brothers and sisters. Belaino Hambai. বিরোধী দল হিসেবে তিপ্রামথার ভূমিকা নিয়ে প্রশ্ন তোলাতে আপাতত বিরোধীদের বিরোধিতায় নেমেছে বিরোধী দলগুলি। জনস্বার্থে রাজ্যের কোনো রাজনৈতিক দলগুলিকেই মাঠে দেখা যাচ্ছে না। নিজেদের রাজনৈতিক কুটকাচালিতেই ব্যস্ত বিরোধীদের এই ভূমিকায় হতাশ জনসাধারণ। বুধবার শহরে উদযাপিত হলো ওয়ার্ল্ড রেডিওগ্রাফি ডে। এই উপলক্ষে রবীন্দ্র ভবনের সামনে থেকে একটি বিশেষ র্যালি বের হয়। শহরের বিভিন্ন রাস্তা ঘুরে আবার রবীন্দ্র ভবনের সামনে এসে শেষ হয় পথ পরিক্রমা।
8ই নভেম্বর ওয়ার্ল্ড রেডিওগ্রাফি ডে। এই দিনই 1895 সালে এক্স রশ্মি আবিষ্কার করেন বিখ্যাত বৈজ্ঞানিক স্যার উইলিয়াম কর্নার। বুধবার ইন্ডিয়ান সোসাইটি অফ রেডিওগ্রাফার্স অ্যান্ড টেকনোলজিস্টের যৌথ উদ্যোগে একটি সচেতনতামূলক র্যালির আয়োজন করা হয়। সোসাইটি অফ রেডিওগ্রাফার্স অ্যান্ড টেকনোলজিস্টের পক্ষ থেকে প্রতি বছর 8 নভেম্বর দিনটিকে বিশ্ব রেডিওগ্রাফি দিবস হিসেবে পালন করে আসছে। এই দিনটিতে এক্স রশ্মির আবিষ্কার করেছিলেন বিখ্যাত পদার্থবিদ স্যার উইলহেম কনার্ড রঞ্জন। আমরা এই র্যালির মাধ্যমে সারা রাজ্যের বাসীর কাছে এক্স রশ্মির সুফল কুফল সম্বন্ধে কিছুটা দীর্ঘদিনের ভোগান্তির সমাধান চেয়ে পথে নামল কাশীপুর এলাকাবাসী। সামান্য বৃষ্টিতেই জল জমে যায় কাশীপুর মিশন রোড এলাকায়, ফলত প্রতিনিয়ত সমস্যার মধ্যে পড়তে হয় এলাকাবাসীকে। এই সমস্যারই সমাধান চেয়ে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পেশ করেন তারা। স্থানীয় বাসিন্দাদের দাবি, এলাকার কিছু জমি মাফিয়া বিগত অনেক বছর ধরেই অবৈধভাবে জমি ভরাট করে চলেছে। এর ফলে কাশীপুর মিশন রোড এলাকায় সামান্য বৃষ্টিতেই জল জমে যায়। নিত্যদিনের যাতায়াতে সমস্যার সম্মুখীন হতে হয় এলাকাবাসীকে। ইতিমধ্যেই বিষয়টি মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং স্থানীয় কর্পোরেটরকে জানিয়েও কোনো সমাধান মেলেনি। ফলে মঙ্গলবার সমস্যার দ্রুত সমাধানের দাবিতে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পেশ করেন কাশীপুর এলাকাবাসী। এখানে 2-4 জনের একটা মাফিয়া গোষ্ঠী তৈরি হয়েছে, যারা দীর্ঘদিন ধরে মাটি ফেলাচ্ছে। মাটি ফেলানোর কারণে এই রাস্তাটা সম্পূর্ণ কোমর পর্যন্ত হয়ে যায়। আমরা দীর্ঘদিন দাবি এবং তাদের বিরুদ্ধে আমরা অনেক কথা বলেছি যে যাতে মাটি না ফেলায়, কারণ পথ চলতে সবাই অসুবিধা হয়। এখানে জিবি হসপিটাল আছে, থানা আছে, স্কুল আছে, কলেজ আছে, যার কারণে আমরা চাইছিলাম যে রাস্তাটা আগে সুন্দর হোক, তারপরে যা ইচ্ছা তা করুক। কিন্তু ওরা আমাদের কথা পাত্তা দিচ্ছে না। এখানে ডক্টর সুকান্ত দাস, দীপক ঘোষ, দেবব্রত ঘোষ, জয় দেবনাথ এবং শুভ কর্মকার, ওই 2-4টা ছেলে আরও কয়েকজন তাদের সঙ্গে আছে। ওরা মিলে জমি মাফিয়াগিরি মাটি ফেলায়, জমি বিক্রি করে, দালালি করছে। আমরা আপনাদের মাধ্যমে, সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমরা এটাই জানাতে চাইছি এলাকাবাসীর পক্ষ থেকে যে মুখ্যমন্ত্রী এবং আমাদের এলাকার বিধায়ক সৈয়দ রতন চক্রবর্তী যাতে উনাদের বিরুদ্ধে একটা সুন্দর সুস্থিত পদক্ষেপ নেয়। যে আয়োজিত হলো ক্ষিতীশ দেব স্মৃতিবৃত্তি অনুষ্ঠান। বুধবার তেলিয়ামুড়ার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের বিআরসি হলে আয়োজিত হলো এই অনুষ্ঠান। আইনজীবী ভাস্কর দেব তার পিতা ক্ষিতীশ দেবের স্মৃতি রক্ষার্থে এই বৃত্তি প্রদান করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া পুর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার, ভাইস প্রেসিডেন্ট মধুসূদন রায়, ক্ষিতীশ দেব স্মৃতিবৃত্তি কমিটির চেয়ারপারসন ক্ষীরোদ রঞ্জন দেব সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে তেলিয়ামুড়ার মোট 12টি স্কুলের অষ্টম ও নবম শ্রেণীর বাছাই করা ছাত্রছাত্রীদের জনপ্রতি 2000 টাকা করে বৃত্তি দেওয়া হয়। আমাদের স্থান দিতে হবে, তাদের সম্মান জানাতে হবে, তাদেরকে ভালোবাসতে হবে এবং তাদেরকে আমরা সেইভাবে তাদের স্মৃতিকে আমরা রক্ষণাবেক্ষণ করে রাখতে হবে। ঋগ্বেদে আমাদেরকে বলা হয়েছে যে একজন শিশু একজন মানুষের পিতা, আর একজন পিতা তিনি আমাদের পিতৃপুরুষত্বের প্রতিষ্ঠাতা। সেই জায়গাতে বলা হয়েছে যে আমাদের সেই জায়গাটুকুকে আমাদের সংরক্ষণ করে আমাদের সংবরণ করে রাখতে হবে। বিশালগড়ে রেলে চাপা পড়ে মৃত এক মহিলা। মৃত মহিলার বয়স আনুমানিক 26 বছর। মৃতা দীপু নমো দক্ষিণ চড়িলাম পঞ্চায়েতের কড়ইমুড়া এলাকার বাসিন্দা ছিলেন। জল আনতে গিয়ে সাবরুমগামী ট্রেনের নিচে চাপা পড়ে মৃত্যু হয় তার। কেন ওখানে ওই রতন নম্বর মেয়েটা মারা গেছে, 2টা বাচ্চা আছে। স্বামীর ভাই স্বামী নেয় না, যায়ও না, নেও না। নাম কি তা মেয়েটা মারা গেছে? দীপু নমো। বাবার বাড়িতেই থাকতো। বাবার বাড়িতেই থাকে। পারদ নামতে শুরু করেছে, রাজ্যে বইছে হালকা শীতের আমেজ। তবে নভেম্বরের মাঝামাঝিতে এসেও মিলছে না এখনো শীতকালের দেখা। আবহাওয়ার এই খামখেয়ালিপনা ভাবাচ্ছে রাজ্যবাসীকে। গত অক্টোবর মাস জুড়ে রাজ্যে বৃষ্টিপাতের পরিমাণ ছিল সাধারণের তুলনায় কম। সবচেয়ে বেশি বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে খোয়াই জেলায় এবং সবচেয়ে কম গোমতী জেলায়। তাপমাত্রার উত্থান পতনের খানিকটা অস্বাভাবিকতা লক্ষ্য করা গেছে। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জায়গা থেকে খবরাখবর আসতে শুরু করেছে। খরাপ্রবণ অঞ্চলগুলিতে দেখা দিচ্ছে জলসংকট। এই পরিস্থিতিতে রাজ্যবাসীর ভরসার কেন্দ্রে ছিল রাজ্য সরকারের জল জীবন মিশন। কিন্তু সেই প্রকল্পের কাজ এখনো পর্যন্ত সম্পূর্ণ না হওয়ায় চিন্তা বাড়ছে আমজনতার। 9টার সংবাদ আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন নিউজ নামের পর্দায়।